মতামত সবার থাকবে, আমরা তো সবাই বসে যাই। যারা এমপি মহোদয়কে ভালোবাসেন, সম্মান করেন, যেহেতু আমাদের এত মানুষ নির্বাচনের আগের মুহূর্তে, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, আলহামদুলিল্লাহ বলেন। তো এখনই আমাদের এমপি মহোদয় বক্তব্য দিবেন, তবে তার আগে ওনার কাছে আমাদের কিছু চাওয়া পাওয়া থাকতে পারে না? কথা বলুন, থাকতে পারে কিনা? আমাদের অত চাওয়া পাওয়া নাই। প্রথম চাওয়া পাওয়া হলো আমাদের রাস্তাটা। গত 10 বছরে 2 মেয়র করে দিবে 2 মেয়র দেয় নাই, আর বেশি কিছু চাওয়া নাই। আর হলো আমাদের বেড়ে এখানে একটা ব্রিজ, এই 2টা হলে আমাদের আর তেমন কিছু কি, আর কিছু কালভার্ট করে দিচ্ছে, কালভার্ট হয়ে গেছে, শুধু এই রাস্তাটা আর হলো আমাদের এটার নাম কি বেড়ির ওইখান থেকে যে ব্রিজটা, এই 2টা বিষয় হলে আমাদের হয়। কি বলেন আপনারা? আপনারা কি খুশি আছেন? হাজারো ব্যস্ততার মাঝেও তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, সর্বদলীয় মানুষদের পক্ষ থেকে উনাকে আন্তরিক মোবারকবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তৌহিদি জনতা, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন আজকের মাহফিলের প্রধান মেহমান, লক্ষ্মীপুর সদর 3 আসন থেকে বারবার নির্বাচিত সাবেক সফল সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম আহ্বায়ক, লক্ষ্মীপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, জননন্দিত জননেতা জনাব শহীদউদ্দিন চৌধুরী আনি। আমি মোহতারাম মেহমানকে উনার বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের উত্তর বাংলানগর তৌহিদি যুব সমাজ ও মা বাবার দোয়া পাঠাগারের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন, আমি উদ্যোক্তা যারা রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই যে এই সমাজটা আমরা বিভিন্ন দিক থেকে পিছিয়ে ছিলাম বা পিছিয়ে আছি, এবং এই যুব সমাজের উদ্যোগে আজকে তাদের যে আয়োজন, এটা আলোর পথ দেখানোর জন্য তাদের যে দায়িত্বটুকু ওনারা পালন করছেন, সেজন্য আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আমরা রাজনৈতিক লোক, আমাদের পক্ষে তাফসীরুল কোরআনে ওয়াজ বা ব্যাখ্যা দেওয়া খুব কঠিন। তো আমরা রাজনৈতিক মঞ্চের লোক সবসময় মিছিল, মিটিং, স্লোগান এগুলোর মধ্যেই তো বেশি ব্যস্ত থাকি। আরো একটা নির্বাচনী আবহাওয়া চলছে, গণসংযোগ, সকালে সেই চন্দ্রগঞ্জ, ওইখান থেকে গেলাম কুশাখালী ইউনিয়ন, ওইখান থেকে গেলাম আবার আপনার একদম নোয়াখালীর বর্ডার নতুনহাট চরসাই ইউনিয়ন, তারপর টানা যে এখানে আসা। আমাদের সার্বক্ষণিক গণসংযোগী এখন ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা যাচ্ছে ইনশাল্লাহ। তারপরে আপনারা আমাকে যে দাওয়াত করেছেন, সেই সুযোগে তো আমি 2-4টা কথা বলারও সুযোগ পেয়েছি। কারণ এই যে নির্বাচনের সময় এতগুলা মানুষ বসে আছেন, যদিও আমাদের বিজ্ঞ আলেম তাদের বয়ান শুনবেন, তাদের ওয়াজ শুনবেন, আমাদের এলাকারই মানুষ, কিন্তু আলেমগণ যে কথাগুলো বলবেন এগুলো খুব গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য। আমি আজকে ডক্টর আবুল কালাম আজাদ বাসা, মাওলানা মোল্লা নাজিবুদ্দিন, মাওলানা সালাউদ্দিন চাঁদপুরি এবং হাফেজ মাওলানা আসাদুজ্জামান, ওনারা 4 জনে আজকে বয়ান করার কথা নিশ্চয় করেছেন, আরো বাকি আছে করবেন। আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই যে আমাদের বিজ্ঞ আলেম ওনারা আজকে গুরুত্বপূর্ণ এই বয়ান বা ওয়াজ মাহফিলে ওনাদের ওয়াজ তুলে ধরবেন। প্রকৃতপক্ষে একজন রাজনীতিবিদ, তিনিও কিন্তু রাজনীতির অঙ্গন থেকে ইবাদত করতে পারেন। আমরা ঠিক এই ধরনের সমসাময়িক কালে খুব অল্প বয়সে ইন্তেকাল করেছেন শরীফ ওসমান হাদি। তার যে রাজনৈতিক জীবন অল্প বয়সে, আমরা হয়তোবা তার জীবদ্দশা এতটুকু চিন্তা করিনি, কিন্তু তার মৃত্যুর পর আমি আপনারা অনেকেই দেখেছেন, অনেক ভিডিও ক্লিপ দেখেছি, তার কথাবার্তা দেখেছি। আমার মনে হয়েছিল যে এই ছেলেটা যদি জীবনে বেঁচে থাকতো
তাহলে আমাদের এই দেশকে কিছু দিতে পারত, আমরা দেশ তার থেকে কিছু নিতে পারতাম। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে খুব অল্প বয়সে মৃত্যুর মুখে তাকে চলে যেতে হয়েছে। এবং প্রশাসন এখন পর্যন্ত আমি দেখে যাইনি খুব এটার ব্যাপারে খুব ব্যতিব্যস্ত আছেন। এক একজন এক এক কথা বলেছেন। কেউ বলছেন যে বাংলাদেশ থেকে বর্ডার পার হয়ে গেছে, আবার কোন কোন কর্মকর্তা বলছেন না দেশে আছে, আমরা খুব অল্প সময়ের মধ্যেই ব্যবস্থা করে ফেলব। তবে হত্যাকারীদেরকে খুঁজে বের করা উচিত জাতির সামনে, এই জিনিসটা খুব জরুরি। তবে তার বক্তব্য এবং ভিডিও ক্লিপ বিবৃতির মধ্যে আমি যতটুকু পেয়েছি, একজন প্রকৃত মুমিনের কাজটা কি? অন্যায়ের প্রতিবাদ করা, ন্যায় প্রতিষ্ঠা করা, মানব কল্যাণ করা, শান্তি রক্ষা করা এবং সততা নিয়ে চলাই তো। তার মধ্যে এই গুণাবলীগুলো আমি দেখেছি। আজকের এই দিনে আমি তাকে স্মরণ করছি, মহান আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন। আরেকজন ব্যক্তির কথা বলবো। আমরা খুব অল্প বয়সে তখন রাজনীতি করতাম না, তো আমাদের এই লক্ষ্মীপুরে এটা শিক্ষার্থীদের উপর একটা নির্দেশনা ছিল যে প্রেসিডেন্ট আসবেন, খাল খনন কর্মসূচি হবে, সেখানে আমরা যাওয়ার জন্য। আমি ক্লাস 7 এর ছাত্র, তা আমি সেখানে গেলাম। প্রেসিডেন্ট জি আসলেন হেলিকপ্টারে করে। খাল খনন কর্মসূচি, এই যে মুসার খাল লক্ষ্মীপুর মজুদ চৌধুরীর পাশে। এরপরে ওনার যখন মৃত্যু হয় তখন আমি আর একটু বড় ক্লাসে পড়ি, তখন আমি কখনো রাজনীতি করিনি। ওনার শাহাদাত বরণের পর আমাকে খুব নাড়া দিয়েছিল। এরকম বাংলাদেশে অনেক মানুষ তার মৃত্যুর পর চোখের পানি পড়েছে, ওনার জন্য চিন্তা করেছেন। একজন দেশপ্রেমিক লোক এইভাবে মৃত্যুবরণ করলো, এটা মেনে নিতে পারেন নাই। এবং পরবর্তী ছাত্র জীবনে গিয়ে আমি তার বক্ত হয়ে তার আদর্শ, তার রাজনীতির প্রতি, তার দর্শনের প্রতি একাত্ম হয়ে অনুকরণ করে আমি রাজনীতি শুরু করলাম, ছাত্র রাজনীতি। এবং প্রেসিডেন্ট জিয়াকে আমরা খুব যেভাবে বিশ্লেষণ করি, দেখেন এই যে বাংলাদেশের সংবিধানের সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম অন্তর্ভুক্ত করা, একজন জনদরদী শাসক, গণমানুষের নেতা, জনগণের সঙ্গে মিলেমিশে তিনি রাজনীতি করেছেন। এবং রাষ্ট্র পরিচালনায় তিনি যে একজন জনদরদী রাষ্ট্রনায়ক ছিলেন, কোনোভাবেই এটাকে অস্বীকার করার জন্য নাই। তার মৃত্যুর পর এটা প্রমাণিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষের জানাজা ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে। আরেকদিকে তিনি তার জীবদ্দশায় মুসলিম উম্মার জন্য যেভাবে কাজ করেছেন, ইরাক এবং ইরান যুদ্ধ বন্ধের ক্ষেত্রে, একটা দেশে মুসলমান দেশে যুদ্ধ হবে, এটা তিনি হস্তক্ষেপ করেছিলেন। এবং তার রাষ্ট্রনায়কোচিত যে সিদ্ধান্ত অথবা পরামর্শ অথবা কর্তৃত্ব, সেটা ওয়াইসি সম্মেলনের মধ্য দিয়ে আল-কুদস কমিটির মাধ্যমে এটা বন্ধ করার উদ্যোগ নিয়েছেন। না হলে তো বিশাল ঘটনা আরো ঘটে যেত একটা। আরেকদিকে এই যে দেখেন, এই একজন রাজনীতিবিদ রাজনৈতিক অবস্থান থেকে যে ইবাদত করা যায়, এটাও প্রেসিডেন্ট জিয়ার জীবনীতে আমরা যদি খুব কাছ থেকে দেখি, যারা দেখেন নাই তারা যদি একটু শুনেন, ইতিহাস সম্পর্কে ধারণা নেন, একই জিনিস যে একজন প্রকৃত মোমেন হিসাবে আমরা তাকে আখ্যায়িত করতে পারি। সৌদি আরবের বাদশাহ তাকে দাওয়াত করেছেন, তো বাদশাহ প্রেসিডেন্টকে দাওয়াত করবেন, এটাই তো স্বাভাবিক। যদিও সৌদি আরব একটা অর্থবিত্তশালী দেশ, স্বর্ণের খনি, তেলের খনি, আল্লাহর গড়, আর আমাদের বাংলাদেশটা একটা অভাব অনটনের দেশ। তো প্রেসিডেন্ট গেলেন, হজ করলেন, উমরা করলেন, বাদশাকে একটা গাছ উপহার দিলেন। আমাদের দেশের নিম গাছ, ওখানে এটা সৌদি আরবের জিয়া ট্রি, জিয়া গাছ।
আপনি যারা হজ করতে গেছেন বা হজ করেছেন, দেখবেন মুজদালিফায়, মিনায়, আরাফাতের ময়দানে এই গাছগুলা হাজিদেরকে ছায়া দিতেছে। তাহলে এই যে বাদশাকে গাছ উপহার দেওয়া এবং সেই গাছের নিচে বসে হাজিরা ইবাদত করা, আজকে সৌদি আরবের সর্বত্র এই জিয়াট্রি, এটা তো সদগায়ে জারিয়া। প্রেসিডেন্ট জিয়া এখন কবরে আছেন, বরকত পাইতেছেন, দোয়া পাইতেছেন। এটা শত শত বছর সারা জীবন এই গাছের নিচে বসে হাজিরা ইবাদত করবেন। অন্য কোন রাষ্ট্রনায়ক এই ধরনের চিন্তা কখনো করেননি। এই যে তার তিক্ত চিন্তা, দৃষ্টি, তার দূরদর্শী চিন্তা থেকেই তো এই উপহারটা দিলেন। কেবল প্রেসিডেন্ট জিয়া রহমান। তো সুতরাং একজন প্রকৃত মুমিনের কথাই আমি আবারও বললাম, রাজনৈতিক অঙ্গনে, যদিও এটা রাজনীতির ভাষা না, শরীফ ওসমান আদি সেও একজন প্রকৃত মুমিন হিসাবে ইন্তেকাল করেছেন। এবং প্রেসিডেন্ট জিয়াকে আমরা তাই বলতে পারি যে রাজনীতির অঙ্গন থেকে যে ইবাদত করা যায় এবং প্রকৃত মুমিন হিসাবে তিনি কাজ করেছিলেন বিদায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছিলেন। এর চেয়ে বেশি উদাহরণ দেওয়ার তো প্রয়োজন পড়ে না। আমরা তার জীবনীটাকে অনুসরণ করি, করে আজকে হয়তোবা কিছু এই যে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই, রাজনীতি করি। আর রাজনীতি করলে যে শুধু মিছিল মিটিংয়ে সীমাবদ্ধ থাকবো তা তো নয়। আমার কিছু মানবিক কাজ আছে, সেটা তো আমি করতে পারি। আমার কিছু সামাজিক কাজ আছে, কিছু ধর্মীয় লাইনে তো আমার কাজ আছে। নইলে আমি ওয়াজ মাহফিল আসলাম কেন, এই কথাগুলো বললাম কোত্থেকে? আমরা হয়তো মাদ্রাসা পড়ে যাই, কিন্তু আমরা এই যে কিছু জিনিস ইউনিভার্সিটিতে পড়ছি, কলেজে পড়ছি, স্কুলে পড়ছি, আরবি পড়ালেখা করছি, কিছু ছোটবেলায় সূরা কেরাত কিছু শিখেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি। কিন্তু সবসময় চেষ্টা করি যে একটা সততা নিয়ে চলার জন্য। এবং ওই যে আমরা যে নেতাকে অনুসরণ করে রাজনীতি করি, তার জীবদ্দশায় কি কি কাজগুলো করেছেন, কি কি ভালো গুণ, সেগুলো নিয়ে হয়তো চিন্তা আমরা করি, 2-4টা লেখালেখি, 2-4টা বক্তব্য দিই। এই তো আমাদের রাজনীতি। এটা গ্রামের মানুষের রাজনীতি, সাধারণ মানুষের রাজনীতি। আরেকদিকে আমাদের ধর্ম ইসলাম, মুসলমান হিসাবে এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটাকে ধারণ করা, দ্বীনের আলোকে এবং ইসলামের যে প্রচার, দ্বীন প্রচার, ইসলাম প্রচার, এই জীবনীটাই হলো আমাদের সাধারণ জীবন চলার ক্ষেত্রে যে ধারণা, যেভাবে চলাচলটা করি, স্বাভাবিক, খুব কঠিন জিনিস না। আমরা ইসলামটাকে সহজ করেই দেখতে পারি। এটাকে খুব কঠিন করে ফেলবো, একটু চিন্তা না করাই উচিত। কারণ আমরা আল্লাহর হুকুম, এই বয়সে আলেম ওলামাদের অনেকের বক্তব্য শুনেছি, ওয়াজ শুনেছি, ওনাদের বয়ান শুনেছি, সৌদি আরব গিয়েছি, হজ করেছি, উমরা করেছি। আমরা ইসলামটাকে কোনোভাবেই কঠিনভাবে দেখার সুযোগ নাই। 5 ওয়াক্ত নামাজ, আমার ঈমান এবং সৎকর্ম পালন করার মধ্য দিয়ে জান্নাত অবধারিত। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আলোকে আমরা যদি খুব স্বাভাবিক জীবন যাপনটা করি, এই হলো ইসলাম। এক আল্লাহ, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রতি প্রেম, ভালোবাসা, এই তো। যাক, ভালো থাকবেন, দোয়া করবেন। সালাম দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। বিশেষ একটা মুহূর্তে আপনাদের মাঝে এসেছি। 12 তারিখে দেশের সাধারণ নির্বাচন। এই নির্বাচনে আমার মার্কা সম্পর্কে আপনারা অবহিত। প্রেসিডেন্ট জিয়া এই মার্কাটা জাতির সামনে তুলে ধরে আজ পর্যন্ত আমরা এখানে এসেছি। যতবার নির্বাচন করেছি ততবারই আপনারা আমার পাশে থেকে আমাদের সহযোগিতা করেছেন, আন্তরিকতা দেখিয়েছেন, আমাকে নির্বাচিত করেছেন। আমার বিশ্বাস এই যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনও আপনারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করে আমার মার্কা দানের শেষে আপনারা আমাকে বিজয়ী করার জন্য দায়িত্ব নিয়ে এগিয়ে আসবেন। এতটুকু আবদার করে, আপনাদের অনেক দাবিটা আছে, আপনাদের অনেক আবদার আছে, সমস্যার কথা বলেছেন। রাস্তা খুব স্বাভাবিক কারণেই পৌরসভার একটা ওয়ার্ড হিসাবে
এই রাস্তাটা করা উচিত ছিল। আজকে 8 থেকে 10 বছর হলো এই পৌরসভাতে এই 14 নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছে, নাকি 10 বছর তো হয়েছে, তাহলে 10 বছর বেশি হয়েছে। তাহলে 10 বছর আপনি ট্যাক্স দিচ্ছেন, আপনার নাগরিক সুবিধা বলতে একটা রাস্তা দেবেন না, এটা তো হতে পারে না। আমি এই ওয়ার্ডের প্রায় রাস্তায় ঘুরেছি, অনেক ওয়ার্ডে ঘুরেছি, একদম এই ওয়ার্ডে বলতে গেলে কিছুই নেই, কিছুই নেই। যাই হোক, ইতিমধ্যে বেড়ির রাস্তা পাকা করার জন্য আমরা যা যা করার সেটা করে ফেলছি, খুব শীঘ্রই কাজ শুরু হবে। আর অনেকগুলো রাস্তা দিয়েছি। ভবিষ্যতে আল্লাহর হুকুম আপনাদের আমানত রক্ষা করার মধ্য দিয়ে আপনাদের এই আবদার, আপনাদের এই দাবি কোনোভাবে উপেক্ষিত হবে না। আপনাদের পাশে থেকেই আপনাদের এই আমানত রক্ষা করে তার প্রতি সম্মান প্রদর্শন করবো, অতীতে যেভাবে করেছি, আগেও ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই পড়ি মাশাআল্লাহ। সুন্দর বক্তব্য দিয়েছেন।